তোমাকে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড এবং ইনার মিনিং মানে অভ্যন্তরীণ অর্থ সমস্তটা বোঝানোর চেষ্টা করব। এবং 3টে ক্লাসে পুরো টেক্সটটা কিন্তু কমপ্লিট হতে চলেছে। খুব মন দিয়ে ক্লাসটা করো। কোনো একটি ক্লাসে শেষ করব না, কারণ একটি ক্লাসে শেষ করলে অনেক ইনার মিনিং মিস চলে যাবে এবং তোমাদেরও বোরিং ফিল হবে। 3টে ক্লাস হবে, আজকে প্রথম ক্লাস। এবং প্রথম ক্লাসের প্রথমেই আমি যেটা রাখবো সেটা হচ্ছে একটু বিষয় সংক্ষেপ, একটু লেখিকা পরিচিতি, এটা একটু জানতে হবে। এবং এমনভাবে টেক্সট আমি পড়ানোর চেষ্টা করব যাতে এখান থেকে কোনো রকম এমসিকিউ পরীক্ষায় তোমার যাতে মিস না হয়। তার জন্য প্রত্যেকটা লাইন ধরে ধরেই পড়তে হবে, প্রত্যেকটা ওয়ার্ড ইনার মিনিং বুঝতে হবে, কারণ পরীক্ষার সময় এমসিকিউ বিভিন্ন প্যাটার্নে আসবে এবং ইনার মিনিং না বুঝতে পারলে তুমি করতে পারবে না। শুধুমাত্র এমসিকিউ মুখস্থ করে কিন্তু হবে না, ঠিক আছে? আর পুরো ক্লাসের পিডিএফ নোটস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তোমরা যারা অনলাইন ক্লাস করছো, এবং এটার উপর ভিত্তি করে যে সমস্ত প্রশ্ন উত্তর পরীক্ষায় আসবে সেই প্রশ্নগুলো তোমাদের থাকছে, তোমাদেরকে সেই পিডিএফটাও অনলাইনে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তার মধ্যে তোমরা ওয়ান লাইনার প্রশ্ন এবং তার উত্তর পাবে, সমস্ত কিছু পাবে। আগে 3টে ক্লাস পরপর শেষ হোক। সবার আগে কোনো প্রশ্ন উত্তর এসে মুখস্থ করার দিকে যাবেই না। প্রথম কাজ হচ্ছে টেক্সটটাকে ভালো করে বোঝা, টেক্সটের মূল বিষয় সংক্ষেপটা একটু ছোট করে বুঝে নেওয়া এবং প্রত্যেকটা লাইন ধরে ধরে টেক্সটটা বুঝে নেওয়া। এই দুটো করতে পারলে তুমি দেখবে এমসিকিউ যে কোনো প্রশ্ন আসলে পরীক্ষার সময় পারবে। মন দিয়ে ক্লাসটা করো। আচ্ছা, সিস্টার নিবেদিতা সম্বন্ধে আমরা একটুখানি জেনে নিই, যাকে বলা হয় ভগিনী নিবেদিতা। দেখো, এই প্রবন্ধটির লেখিকা হচ্ছে আমাদের ভগিনী নিবেদিতা, আর তার আসল নাম হচ্ছে মার্গারেট এলিজাবেথ নোবেল, এটা হচ্ছে তার আসল নাম। এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তিনি হচ্ছেন আয়ারল্যান্ডের তার বাড়ি, এবং 1867 সালে তিনি জন্মায়। তাহলে প্রথম থেকে আমি 4টে প্রশ্ন পাচ্ছি। কে লিখেছেন? সিস্টার নিবেদিতা। তার বাড়ি কোথায়? আয়ারল্যান্ডে। কত সালে তিনি জন্মায়? 1867। তার আসল নাম কি? মার্গারেট এলিজাবেথ নোবেল। 1895 সালে লন্ডনে স্বামী বিবেকানন্দের একটি বক্তৃতা হয়েছিল। সেই বক্তৃতায় তিনি কিন্তু অনুপ্রাণিত হয়েছিলেন, ঠিক আছে? এই বক্তৃতার মধ্যে কি ছিল? ভারতীয় বেদান্ত দর্শন ছিল এবং ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিক ছিল, যেটাতে আমাদের ভগিনী নিবেদিতা ভীষণভাবে আকৃষ্ট হয়েছিলেন। পরবর্তীতে তিনি স্বামী বিবেকানন্দের আহ্বানে সাড়া দিয়ে ভারতবর্ষে আসেন এবং ভারতের নারী শিক্ষা এবং সমাজ সেবায় নিজেকে উৎসর্গ করে, ঠিক আছে? স্বামী বিবেকানন্দের একজন শিষ্যা হলেন আমাদের ভগিনী নিবেদিতা। তিনি কিন্তু স্বামীজির আহ্বানে আমাদের ভারতবর্ষে এসেছিলেন এবং ভারতের নারীদের জন্য তিনি অনেক কাজ করেছিলেন। এবং তিনি স্বামী বিবেকানন্দের সংস্পর্শে কি করে আসলেন? ওই যে স্বামী বিবেকানন্দ 1895 সালে লন্ডনে বক্তৃতা দিয়েছিল, যে বক্তৃতা তার খুব ভালো লেগেছিল, এবং যে বক্তৃতার মধ্যে কি ছিল? এই দুটো জিনিস ছিল, ভারতীয় বেদান্ত দর্শন মানে দর্শনের বেদান্ত পাঠটা, আর কি সংস্কৃতি। এই দুটো জিনিস তাকে খুব মানে বিশেষভাবে প্রভাবিত করেছিল। আচ্ছা দেখো, নামকরণ। স্বামী বিবেকানন্দই তাকে ব্রহ্মচর্যে দীক্ষিত করে তার নাম দেয় নিবেদিতা। এই নিবেদিতা, ভগিনী নিবেদিতা যে বলা হয়, তার আসল নাম তো নিবেদিতা নয়, তাই তো? এই নিবেদিতা নামটা কে দিয়েছিলেন? স্বামী বিবেকানন্দ দিয়েছিলেন, ঠিক আছে? আর যার অর্থ এখানে আমি লিখেই দিয়েছি, ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। আচ্ছা, উৎস গ্রন্থ দেখো, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ পাঠ্যটি ভগিনী নিবেদিতার লেখা বিখ্যাত স্মৃতিচারণামূলক গ্রন্থ দ্য মাস্টার অ্যাজ আই স হিম, ওইখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। 1910 সালে যেটা আর কি মানে প্রকাশ হয়েছিল, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। এবং এই বইটিতে তিনি তার গুরু স্বামী বিবেকানন্দের জীবনের নানা আধ্যাত্মিক দিক কিন্তু তুলে ধরেছিলেন। আমি এই জিনিসগুলোই রিড করে দিচ্ছি, কারণ এই প্রত্যেকটা জিনিস ভালো করে পড়তে হবে। এখানে লেখিকা পরিচিতির প্রয়োজন রয়েছে, কারণ এখান থেকেও প্রশ্ন পরীক্ষার সময় আসবে। তাহলে দেখো কোথা থেকে এটা নেওয়া হয়েছে, দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এখান থেকে কিন্তু আমাদের এই আলোচ্য আজকের টেক্সটটা নেওয়া হয়েছে। আচ্ছা, এবার মূল বিষয়বস্তু দেখো, মূল বিষয়বস্তুতে কি রাখা হয়েছে? এই প্রবন্ধের মূল বিষয় হলো স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক চেতনার দুটি বিপরীতমুখী দিক, ঠিক আছে? দুটি বিপরীতমুখী দিকের মিলন। কোন দুটি বিপরীতমুখী দিক? একটা দিক হচ্ছে তিনি নিরাকার ব্রহ্মজ্ঞান, এই জিনিসটা বিশ্বাস করতেন। আর একটা দিকে তিনি দেবী কালী, যার প্রতি গভীর ভক্তি। মানে এখানে কি বোঝানো হচ্ছে? এখানে বোঝানো হচ্ছে যে স্বামী বিবেকানন্দ ছোটবেলা থেকেই ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না। মানে ঈশ্বরে মানে কি, ওই মূর্তি পুজোর বিরোধী ছিলেন। মানে ভগবান কোনো মূর্তির মধ্যে আছে এটা তিনি বিশ্বাস করতেন না। তার মানে এটাই হচ্ছে নিরাকার। তিনি ঈশ্বরকে পছন্দ মানে ঈশ্বরের বিশ্বাস রাখতেন, কিন্তু তার কোনো মূর্তি হবে না। আবার আরেক দিকে দেখা যাচ্ছে মা কালীর প্রতি তার গভীর আসক্তি। মা কালী তো কোনো একটা রূপ,
তাহলে তিনি কোনো রূপকে পছন্দ করেন না, ভগবানের অস্তিত্ব অনুভব করেন, রূপ থাকবে না। আবার এদিকে মা কালীকে তিনি খুব ভীষণভাবে হৃদয়ের মধ্যে নিয়েছেন, এবং মা কালীর তো রূপ রয়েছে। তো এই দুটির সংমিশ্রণ আমাদের এই গল্পের মধ্যে রয়েছে, এবং নিবেদিতার চোখে স্বামী বিবেকানন্দের সেই যে মানে স্বামী বিবেকানন্দের যে দিকটা এখানে তিনি তুলে ধরেছেন সেটা আমরা দেখব। দ্য স্টোরি অফ দ্য গ্লিমসেস হুইচ আই কট অফ দিস পার্ট অফ দ্য স্বামীজ লাইফ। দেখো, স্বামীজির জীবনের যে ঝলক চিত্র আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি, উড বি সিঙ্গুলারলি মানে কি অদ্ভুতভাবে। আচ্ছা, ইনকমপ্লিট থেকে যাবে, অসম্পূর্ণ। ভালো ভালো ওয়ার্ডগুলোর মিনিং কিন্তু এর মধ্যে রয়েছে, তো এটার কিন্তু খুব প্রয়োজন রয়েছে। আচ্ছা, তাহলে অদ্ভুতভাবে সেটা অসম্পূর্ণ থেকে যাবে। কখন অসম্পূর্ণ থেকে যাবে? ইফ ইট কন্টেন্ড নো মেনশন অফ হিজ ওরশিপ অফ দ্য মাদার। মানে এখানে মাদার মানে মা কালীর কথা তিনি বলছেন। তাহলে মা কালীর প্রতি তার যে ভক্তি, সেই জিনিসটা যদি আমি আমার এই লেখার মধ্যে না রাখি, তাহলে এই লেখাটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তিনি কিন্তু এটা এখানে বলছেন। তারপর দেখো, স্পিরিচুয়ালি স্পিকিং, যদি স্পিরিচুয়ালগতভাবে বলতে হয়, মানে স্পিরিচুয়ালি স্পিকিং, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট দ্যাট, আমি সবসময় এটাই ফিল করেছি যে দেয়ার ওয়ার টু এলিমেন্টস ইন হিজ কনসিয়াসনেস। তার কনসিয়াসনেস মানে কি চেতনা, তার চেতনার মধ্যে দুটো এলিমেন্ট কিন্তু ছিল, দুটো উপাদান ছিল। কি কি? আচ্ছা, দুটো উপাদান ছিল। দেখো, আনডাউটেবলি হি ওয়াজ বর্ন এটা কি ব্রহ্মজ্ঞানী, ঠিক আছে। দেখো, এখানে কোনো সন্দেহ নেই তিনি ব্রহ্মজ্ঞানী হয়ে কিন্তু জন্মেছিলেন। মানে স্বামী বিবেকানন্দ জন্মের পর থেকে কিন্তু ব্রহ্মজ্ঞান নিয়ে জন্মেছিলেন, মানে তার মধ্যে একটা আলাদাই ব্যাপার কাজ করেছিল, মানে কাজ করতো। তো দুটো এলিমেন্ট তার মধ্যে কাজ করে, দুটো এলিমেন্ট রয়েছে, সেটা নিয়ে আমরা জানতে চলেছি আগামীতে। তার আগে কি তার আগে তিনি কি বলছেন দেখো, নিবেদিতা বলছেন আনডাউটেবলি, এখানে কোনো ডাউট থাকার কারণ নেই যে হি ওয়াজ বর্ন আপ ব্রহ্মজ্ঞানী, তিনি ব্রহ্মজ্ঞান নিয়েই জন্মেছিলেন। অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড, যেটার উপর রামকৃষ্ণ পরমহংস মানে প্রায়শই জোর দিয়ে বলতেন যে এর মধ্যে একটা ব্যাপার রয়েছে, ব্রহ্মজ্ঞান রয়েছে। when he was only 8 years old, যখন he was only 8 years old, যখন তার বয়স মাত্র কত, 8 বছর, sitting at his play, তিনি কি করতেন, খেলাধুলা করতেন, মানে খেলাধুলা করতে বসতেন বা খেলাধুলা করতেন। he had developed the power of entering সমাধি, মানে তখন তার মধ্যে একটা পাওয়ার কিন্তু তিনি ডেভেলপ করে ফেলেছিলেন যে সমাধিতে চলে যাওয়া, মানে তিনি খেলতে খেলতে কিন্তু সমাধিতে চলে যেতে পারতেন। দ্য স্টোরি অফ দ্য গ্লিমসেস, আচ্ছা, হুইচ আই কট অফ দিস পার্ট। দেখো কি বলা হচ্ছে, দ্য স্টোরি অফ দ্য গ্লিমসেস, নিবেদিতা বলছে স্টোরির যে ঝলক, গ্লিমসেস মানে ঝলক, হুইচ আই কট অফ দিস পার্ট, যেটা আমি এই পার্টে আর কি মানে লিখেছি, মানে এনেছি, অফ দ্য স্বামীজ লাইফ উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট, মানে স্বামীজির জীবনটা ইনকমপ্লিট থেকে যাবে। কখন? ইফ, যদি, ইট কন্টেন্ট নো মেনশন অফ হিজ ওরশিপ অফ দ্য মাদার, মানে আমাদের স্বামীজি যে মাকে নিয়ে পূজা অর্চনা করতেন এবং মায়ের প্রতি যে তার যে ভীষণ ভাব ভালোবাসা ছিল, সেই জিনিসটা যদি আমি এই লেখাটার মধ্যে না রাখি, তাহলে আমার যে স্টোরিটা বা আমি যে স্বামীজিকে নিয়ে যা লিখছি সেই লেখাটা ইনকমপ্লিট থেকে যাবে। মানে স্বামীজির জীবনের কয়েকটা ঝলকই তো আমি আমার লেখার মধ্যে রেখেছি, বলা আছে না যে গ্লিমসেস, কয়েকটা ঝলকই তো রেখেছি। সেই ঝলকের মধ্যে যদি আমি এই মাকে নিয়ে তার যে ভাব, মা কালীকে নিয়ে তার ভেতরে যে ভাবটা সবসময় কাজ করতো, সেই অংশটা যদি আমি না প্রবেশ করাই আমার লেখার মধ্যে, তাহলে ইনকমপ্লিট থেকে যাবে আমার লেখাটা। মানে স্বামীজি মা কালীকে নিয়ে আলাদাই ভাবাবেগে সারাদিন আবদ্ধ থাকতো, এটাই তিনি তার শুরুতে বলছেন। তারপর দেখো, স্পিরিচুয়ালি স্পিকিং, আধ্যাত্মিক দিক থেকে যদি বলা যায়, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট দ্যাট, আমি সবসময় অনুভব করেছি যে দেয়ার ওয়ার টু এলিমেন্টস ইন হিজ কনসিয়াসনেস, তার কনসিয়াসনেসের মধ্যে মানে তার চেতনার মধ্যে দুটো জিনিস সবসময় থাকতো। আমি মানে যখনই তাকে ভালো করে ফিল করেছি আমি দেখেছি তার চেতনার মধ্যে দুটো জিনিস সবসময় থাকতো। আনডাউটেবলি, নিঃসন্দেহে, হি ওয়াজ বর্ন আ ব্রহ্মজ্ঞানী, এই যে ব্রহ্মজ্ঞানী, এটা ব্রহ্মজ্ঞানী, মানে এখানে কোনো সন্দেহ নেই তিনি জন্মেছিলেন ব্রহ্মজ্ঞান নিয়ে।
অ্যাজ রামকৃষ্ণ পরমহংসা সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড, মানে এই বিষয়টা নিয়েই কিন্তু রামকৃষ্ণ পরমহংস জোর দিয়ে বলতেন যে বিলে তো ব্রহ্মজ্ঞান নিয়ে ছোটবেলা থেকেই জন্মেছেন। হোয়েন হি ওয়াজ অনলি 8 ইয়ার্স ওল্ড, যখন তিনি মাত্র 8 বছর তার বয়স ছিল, সিটিং অ্যাট হিজ প্লে, তিনি খেলাধুলা করতে বসতেন বন্ধু বান্ধবদের নিয়ে। আমরা স্বামীজির অনেক ছোটোবেলার গল্প কাহিনী দেখেছি, তাকে ডাকনাম বিলে, বিলে বলে ডাকা হতো। তো বিলে যখন ছোটোবেলায় খেলাধুলা করতো, 8 বছর বয়স যখন তার ছিল, হি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, এই যে সমাধির মধ্যে প্রবেশ করার পাওয়ার তার কিন্তু তখনই ডেভেলপ হয়ে গেছিলো। মানে সে খেলতে খেলতেই ধ্যানে বসতে এবং ধ্যানে বসতে বসতে মানে সেই দুনিয়া থেকে নিজেকে ডিটাচ করে দেওয়ার ক্ষমতা তৈরি করে ফেলেছিল। স্বামীজি ছোটোবেলা থেকে এই জিনিসগুলো ছিল। ছোটোবেলায় একটা 8 বছরের ছেলেদের মধ্যে, ছেলে বা মেয়ের মধ্যে এই ভাবটা থাকে না, কিন্তু স্বামীজির মধ্যে ছিল। দ্য রিলিজিয়াস আইডিয়া টুয়ার্ডস হুইচ হি ন্যাচারালি গ্র্যাভিটেড, দেখো রিলিজিয়াস আইডিয়া যদি বলা যায় মানে ধর্মীয়গত দিক থেকে, তার মানে ধর্মের যে ভাব তার মধ্যে ছিল, হি ন্যাচারালি গ্র্যাভিটেড, মানে সে স্বভাবতই আকৃষ্ট হতো। কিসে আকৃষ্ট হতো? আর হাইলি অ্যাবস্ট্রাক্ট, মানে বিমূর্ত একটা ব্যাপার তার মধ্যে কিন্তু থাকতো, যে মূর্তির বিপরীত ছিল, মূর্তি পুজো তার কিন্তু বিপরীতে তিনি থাকতেন। অ্যান্ড ফিলোসফিক্যাল, তিনি কিন্তু ভীষণ পরিমাণে দার্শনিক ছিলেন, মানে ফিলোসফিক্যাল, মানে কোনো কিছু যুক্তিতর্ক দিয়ে তিনি বলার চেষ্টা করতেন। দ্য ভেরি রিভার্স, ঠিক এরই বিপরীতে, অফ দোজ হুইচ আর কমনলি রেফার টু অ্যাজ আইডোলেট্রাস। আইডোলেট্রাস মানে পুরোহিত লেখা আছে, এখানে পুরোহিতের সেন্স নেব না, এখানে পৌত্তলিকতা, মানে পৌত্তলিকতার যে ব্যাপারটা, এটার ঠিক বিপরীতে কিন্তু আমাদের এই ফিলোসফিক্যাল আর অ্যাবস্ট্রাক্ট এই ভাগটা, ঠিক আছে। মানে এখানে বলতে চাইছে, দেখো তিনি কিন্তু মূর্তি পুজো পছন্দ করতেন না, তিনি যুক্তি দিয়ে কথা বলতেন। কিন্তু ওই যে বললো স্বামীজির মধ্যে দুটো এলিমেন্ট ছিল, তিনি কিন্তু এখানে মা কালীর ভাবটাকে ভেতরে খুব বেশি পরিমাণে আনছেন, মায়ের রূপ যেটা মূর্তি পুজোর আর কি সপক্ষে যেটা যায়, তো সেই মাকে তিনি ভেতরে অনুভব করছেন, মা কালীকে, তাহলে তো এটা মূর্তি পুজোকে সাপোর্ট করছে। তার মানে তাহলে সে কিন্তু মানে ঠিক মানে একজন দার্শনিক, মানে বিমূর্ত একজন ব্যক্তি ভাবগত দিক থেকে, তার যেটা হওয়া উচিত সেই জায়গাতে কিন্তু তিনি একটুখানি এই জায়গাটা বিপরীতে রয়েছে, রিভার্সে রয়েছে, ঠিক আছে। তারপর দেখো, ইন হিজ ইউথ অ্যান্ড প্রিজুমেবলি when he had already been some time under the influence of Sri Ramakrishna, he became a formal member of the সাধারণ ব্রহ্ম সমাজ। দেখো কি বলা হচ্ছে, ইন হিজ ইউথ, তার যৌবন সময়, অ্যান্ড প্রিজুমেবলি হোয়েন হি হ্যাড অলরেডি বিন সাম টাইম, মানে যেখানে অনেকটা সময়, মানে প্রথম দিকেই, মানে যৌবন সময় অনেকটা সময়, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ শ্রীরামকৃষ্ণ, মানে শ্রীরামকৃষ্ণের ইনফ্লুয়েন্সের মধ্যে তিনি কিন্তু চলে এসেছিলেন, মানে শ্রীরামকৃষ্ণের কাছে দীক্ষা তিনি কিন্তু নিয়ে ফেলেছিলেন সেই ছোটোবেলায়। সেই সময় হি বিকাম আ ফর্মাল মেম্বার, তিনি কিন্তু একজন ফর্মাল মেম্বার হয়ে গেছিলেন, কিসের? অব দ্য সাধারণ ব্রহ্ম সমাজ, সাধারণ ব্রহ্ম সমাজের তিনি কিন্তু একজন মেম্বার হয়ে গিয়েছিলেন। এখানে কিন্তু একটা প্রশ্ন এখান থেকে কিন্তু হয়, ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা, তাহলে ইংল্যান্ডে এবং আমেরিকায় হি ওয়াজ নেভার নোন টু প্রিচ, প্রিচ মানে প্রচার করা, তাহলে ইংল্যান্ডে এবং আমেরিকায় তাকে কখনোই আমি মানে প্রচার করতে দেখিনি, মানে আমার জানা ছিল না। এনিথিং দ্যাট ডিপেন্ডেড অন আ স্পেশাল ফর্ম, যেখানে তিনি কোনোভাবেই মানে তার কথাবার্তায় মনে হচ্ছে যে একটা স্পেশাল ফর্মের প্রতি তিনি ডিপেন্ড রয়েছে, মানে তিনি কোনোভাবে ভগবানের কোনো রূপ বা ভগবানকে নিয়ে তিনি ওই রকমভাবে কথা বলছেন, তার কোনো কথাতেই কিন্তু ইংল্যান্ড বা আমেরিকার মানে সেই যে ধর্মের যে প্রচার তিনি করতেন, সেখানে কিন্তু কখনোই ঈশ্বরের কোনো রূপ আকার নিয়ে বা মানে ঈশ্বরের এই বিভিন্ন জিনিস নিয়ে তিনি কিন্তু কখনোই কথা বলেননি। The realization of Brahman was his only imperative, দেখো কি বলা হচ্ছে, দ্য রিয়েলাইজেশন অফ ব্রাহ্মণ, তাহলে এই যে ব্রহ্মর, এই ব্রাহ্মণ না, এটা ঠিক ব্রহ্ম বলবো, তাহলে ব্রহ্মের যে রিয়েলাইজেশন মানে ব্রহ্ম জ্ঞানটা কি সেটা অনুভব করতে হবে, হিজ অনলি ইম্পারেটিভ, এটাই ছিল তার একমাত্র ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে মানে বাধ্যতামূলক বা অপরিহার্য, মানে তিনি সবসময় এটাই চাইতেন যে ব্রহ্ম জ্ঞানটা আমি বুঝবো, ব্রহ্মটা কি জিনিস, এইটা বোঝা, মানে এই জ্ঞানটার ভেতরে বিশেষভাবে নেওয়া, এটাই ছিল তার মূল লক্ষ্য বলা যায়, মানে তিনি এটাই চাইতেন। আর কি চাইতেন? দ্য অদ্বৈত ফিলোসফি
হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন। আর অদ্বৈত ফিলোসফি কাকে বলে? অদ্বৈত দর্শনকে বলে। তো এটা একটা মানে স্পিরিচুয়াল আধ্যাত্মিক দিকের একটা অংশ। তো সেই অদ্বৈত ফিলোসফি এটাই ছিল তার সিস্টেম অফ ডক্ট্রিন। ডক্ট্রিন হচ্ছে মতবাদ। তিনি যে বিভিন্ন মতবাদ বা তত্ত্ব কথা বলতেন, সেই তত্ত্ব কথার মূল জিনিসই হচ্ছে অদ্বৈত ফিলোসফি। সেখান থেকেই তার সেই যে জ্ঞানটা হতো, সেই জ্ঞানটাই তিনি সবার সামনে তুলে ধরতেন। আর কি দেখো, দ্য ভেদাস অ্যান্ড উপনিষাদস হিজ সোল স্ক্রিপচার অথরিটি। আর এই যে বেদ উপনিষদ, ভেদাস উপনিষদ মানে বেদ আর উপনিষদ, হিজ সোল স্ক্রিপচারাল অথরিটি, মানে তার হচ্ছে শাস্ত্রীয় প্রমাণ, মানে শাস্ত্রীয় প্রামাণ্য দুটো গ্রন্থ হচ্ছে তার বেদ আর উপনিষদ। তাহলে এই জায়গা থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে তিনটে জিনিস। এখানে আমরা তিনটে জিনিস পেলাম, মানে তার মধ্যে সবসময় একটা ভেতরে কাজ করতো যে ব্রহ্মজ্ঞানটা ভালো করে উপলব্ধি করতে চায়, আরও ভাবে জানতে চায় ব্রহ্মজ্ঞান। ঠিক আছে, আমরা চোখের চারিদিকে যা দেখতে পাচ্ছি তার কোনো বাস্তব অস্তিত্ব নেই, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তো ব্রহ্মজ্ঞানের এরকম বিষয় রয়েছে যেটা স্পিরিচুয়ালি আধ্যাত্মিক দিক, সেটার অনেক রকমের পড়াশোনা রয়েছে, সেটা ওইখানটা না ঢুকলে আমরা ওগুলো বুঝতে পারবো না বা জানতে পারবো না। কিন্তু নর্মালি আমরা যদি ব্রহ্মজ্ঞান সম্বন্ধে কিছু জানতে বা বুঝতে চাই, যে আমরা চোখের সামনে যা দেখছি সেগুলো জাস্ট মোহ মায়া। ঠিক আছে, ভগবান ব্রহ্ম যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি সমস্ত কিছু নিয়ে নেবেন এবং তিনি মায়াতে আমাদেরকে রেখেছে। তো এইরকম কনসেপ্ট জিনিসটা রয়েছে। তো ব্রহ্মের সেই জিনিসটা তিনি খুব ভালো করে বোঝার চেষ্টা করতেন। আর অদ্বৈত ফিলোসফি ছিল তার মতবাদ, আর তিনি এই প্রামাণ্য গ্রন্থ হিসেবে বেদ এবং উপনিষদকে তার সাথে তিনি রাখতেন। এই হচ্ছে তার এই তিনটে জিনিস, এই জায়গাতে কিন্তু প্রশ্ন আসে। অ্যান্ড ইয়েট সাইড বাই সাইড উইথ দিস, এবং এরই পাশাপাশি দেখো, ইট ইজ অলসো ট্রু, এটাও সত্য, দ্যাট যে ইন ইন্ডিয়া, ভারতবর্ষে, দ্য ওয়ার্ড মাদার, এই মা নামক যে ওয়ার্ডটা রয়েছে, ওয়াজ ফরএভার অন হিজ লিপস, তার লিপসের মধ্যে ফরএভার, সারা মানে সবসময় তার ঠোঁটে লেগেই থাকতো। মানে তিনি সবসময় মা মা এই ওয়ার্ডটা ভারতে যখন থাকতেন করেই যেতেন। ঠিক আছে, মনে মনে বা মুখে যখন তখন বলে যেতেন। মা বলতে মা কালীর কথা বলা হচ্ছে। হি স্পোক অফ হার, দেখো তিনি সবসময় কিন্তু তাকে নিয়েই কথা বলতেন। ঠিক আছে, স্পিকের পাস্ট ফর্ম হচ্ছে স্পোক, এখানে হার মানে মা কালীকে বলা হচ্ছে। মা কালী, দেখো মা কালী বলেই কিন্তু এইচটা বড় হাতের। আমরা নর্মালি এইচ এখানে ছোট হাতের দেখতে পাওয়ার কথা আমাদের, কিন্তু এইচ বড় হাতের। তার মানে আমরা বলতে পারি এখানে মা কালীকে বলছেন। তাহলে হি স্পোক অফ হার, তিনি কিন্তু মা কালীকে নিয়েই কথা বলতেন। অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউসহোল্ড লাইফ, মানে তিনি এমনভাবে মাকে নিয়ে বলতেন, মানে একদম মানে গভীরভাবে তিনি তার ফ্যামিলির মধ্যে আবদ্ধ হয়ে রয়েছেন এবং ফ্যামিলির কোনো একটা মেম্বারকে তিনি ডাকছেন, মেম্বারের কথা তিনি মনে করছেন, সেই জিনিসটাই মানে তার মুখে মা ডাকটা ঠিক এমনভাবে লাগতো, মনে হচ্ছে মা হচ্ছে এই ফ্যামিলিরই কোনো একটা পার্ট, ফ্যামিলির কাউকে তিনি ডাকছেন বা তাকে নিয়ে কিছু বলছেন। কিন্তু অরিজিনালি মায়ের তো মা মানে সেই মা কালী, তো তাকে নিয়ে তিনি সবসময় তার মুখের মধ্যে লেগে থাকছে। কিন্তু তার সবসময় ভাব, মুখের কথাতে মনে হতো সে পরিবারের কোনো একটা সদস্য হয়তো। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড উইথ হার, মানে কনস্ট্যান্টলি মানে আর কি সবসময়ই আর কি, প্রিঅকুপাইড মানে বিভোর হয়ে থাকা বা মগ্ন হয়ে থাকা। দেখো উইথ হার, এই যে হার মানে এখানেও এইচ ক্যাপিটালে, তাহলে তিনি মায়ের মানে মাকে নিয়ে সারাদিন এতটাই ভাবতেন যে মাকে নিয়েই তিনি সবসময় মগ্ন থাকতেন, তার মুখে সবসময় মায়ের কথা আসতো ভেসে। লাইক আদার চিলড্রেন, অন্যান্য বাচ্চাদের মতো, হি ওয়াজ নট অলওয়েজ গুড, তিনি কিন্তু সবসময় ভালো ছিলেন এমনটা নয়। মানে ছেলেবেলায় স্বামীজি অন্যান্য ছেলে মেয়েদের মতনই কিন্তু দুরন্ত ছিল, যে অন্যান্য ছেলে মেয়ে সবাই যে ভালো হয় এমনটা নয়, তিনিও কিন্তু ভালো ছিলেন না, মানে বিভিন্ন দুষ্টুমি তিনি কিন্তু করতেন। সামটাইমস হি উড বি নটি, কখনো তিনি খুব দুষ্টুমিও করতেন, মানে ভীষণ নটিও ছিলেন। অ্যান্ড রিবেলিয়াস, এবং বিদ্রোহীও ছিলেন। ছোটোবেলায় তিনি দুষ্টুমি করতেন, আবার কিছু ক্ষেত্রে বিদ্রোহও করতো বিভিন্ন জিনিসে। বাট অলওয়েজ টু হার, এখানে দেখো এইটুকুর মধ্যে কত কিছু বোঝাচ্ছে। বাট কিন্তু অলওয়েজ টু হার, সর্বদা তার কাছে তিনি কিন্তু ভালো বা ভদ্র বা শান্ত হয়ে যেত। মানে ছোটোবেলা থেকেই তার মধ্যে একটা ভাব ছিল, মানে তিনি দুষ্টু ছিলেন, তিনি বিদ্রোহী ছিলেন। ঠিক আছে, ছোটোবেলায় হোক বা ছোটোবেলা থেকে বড়োবেলার দিকে যাচ্ছে সেই সময় তার মধ্যে এই জিনিসগুলো ছিল, কিন্তু ভগবান বা মায়ের কথা যখনই বলা হতো, মানে মায়ের কাছে তিনি কিন্তু একদম সুবোধ বালক, খুব ভালো তিনি ছিলেন। নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার, দেখো এখানে কি বলা হচ্ছে, নেভার হি বি অ্যাট্রিবিউট মানে আরোপ করা বা দোষারোপ করা, মানে তিনি কখনোই কাউকে দোষারোপ করতেন না, মানে কাউকে নিয়ে নিন্দা করতেন না। দ্য গুড অর এভিল, গুড মানে ভালো, এভিল মানে খারাপ, ভালো বা খারাপ, দ্যাট
বিফেল মানে সেটা ভালো হোক বা খারাপ হোক কখনোই কিন্তু কাউকে নিয়ে কোনো কথাও বলতেন না, নিন্দাও করতেন না। অন আ সার্টেন সোলেম, দেখো কোনো একটি মানে নির্দিষ্ট অনুষ্ঠান, এই যে অকেশন হচ্ছে অনুষ্ঠান, তাহলে কোনো একটি গুরুগম্ভীর বা পবিত্র কোনো একটা অনুষ্ঠানে হি এন্ট্রাস্টেড, তিনি অর্পণ করেছিলেন টু আ ডিসিপল, কাকে, তার কোনো একটি শিষ্যকে। ঠিক আছে, কি অর্পণ করেছিল, এ প্রেয়ার, একটা প্রার্থনা, টু হার মানে এখানে মা কালী, তো মা কালীর প্রতি একটা প্রার্থনা তিনি তার শিষ্যকে সেই সময় দিয়েছিলেন, মানে অর্পণ করেছিলেন, বলেছিলেন যে এই প্রার্থনাটা তুমি করো। দ্যাট ইন হিজ ওন লাইফ হ্যাড অ্যাক্টেড অ্যাজ আ ভ্যারিটেবল চার্ম, তাই তো, ভ্যারিটেবল চার্ম, তাহলে এই জিনিসটা তার কাছে একটা কি, যেটা তার জীবনে একটা মন্ত্রের মতো কাজ করেছিল, মানে মন্ত্র শক্তির মতো কাজ করত, সেই রকম একটা মন্ত্র স্বামী বিবেকানন্দ কোনো একটি অনুষ্ঠানে তার শিষ্যকে দিয়েছিলেন, বলেছিলেন যে এই মন্ত্রটা তুমি তোমার জীবনেও কাজে লাগাও, আমার মতো তুমিও ফল পাবে। অ্যান্ড মাইন্ড, এবং মনে রাখবে, মানে হি অ্যাডেড সাডেনলি, মানে তিনি হঠাৎ করেই এটা বললেন, টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফিয়ারনেস আপন দ্য রিসিভার মানে আর কি সেই শিষ্যর কথা বলা হচ্ছে, মানে তিনি হঠাৎ করে সেই শিষ্যের দিকে ঘুরে বললেন, শোনো, মেক হার লিসেন টু ইউ, একদম মনে রাখবে, কি মনে রাখবে, হোয়েন ইউ সে ইট, যখন তুমি বলবে এটা, মানে চাইবে, তুমি মায়ের কাছে কিছু যখন চাইবে, নান অফ দ্যাট ক্রিঙ্গিং, তুমি ক্রিঙ্গিং করতে করতে কিন্তু চাইবেন না, মানে অনুনয় বিনয় করতে করতে কিন্তু চাইবে না, টু মাদার, মায়ের কাছে, তার মায়ের কাছে তুমি যখন কোনো কিছু চাইবে জড়সড় হয়ে ভয়ে ভয়ে অনুনয় বিনয় করতে করতে কিন্তু চাইবে না। রিমেম্বার, মনে রাখবে, এভরি নাও অ্যান্ড দেন হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগরেন্ট অফ ডেসক্রিপশন, মানে এখানে বলতে চাইছে মাঝে মাঝেই তিনি আমাদের কাছে যে নতুন নতুন কিছু বর্ণনা, নতুন নতুন কিছু কথা আমাদের সামনে কিন্তু, এই যে ফ্র্যাগরেন্ট মানে টুকরো, নতুন নতুন বিভিন্ন কথা কিন্তু তিনি আমাদের সামনে তুলে ধরতেন, মায়ের সম্বন্ধে বিভিন্ন কথা কিন্তু তিনি মাঝে মধ্যেই আমাদেরকে বলতেন। দ্য রাইট হ্যান্ড রেইজড ইন ব্লেসিং, দেখো মায়ের সম্বন্ধে, মায়ের যে টুকরো টুকরো তিনি কথা বলতেন, কি বলতেন মায়ের সম্বন্ধে, দেখো বলছে, দ্য রাইট হ্যান্ড রেইজড ইন ব্লেসিং, যে মায়ের রাইট হ্যান্ড মানে ডান হাতটা উঠে রয়েছে কিসের জন্য, আশীর্বাদের জন্য। আমরা মা কালীর রূপ যদি বর্ণনা করি, মা কালীর এরকম হাত থাকে, এরকম থাকে, তাই না, ডান হাতটা আশীর্বাদের জন্য তোলা, মানে মা কালীর রূপ বর্ণনা করছেন তিনি। স্বামীজি তার মানে আমাদেরকে বলতো, নিবেদিতা এবং আরও আশেপাশে যারা রয়েছে তাদেরকে বলতেন যে মায়ের ডান হাতটা উঠে রয়েছে আশীর্বাদের জন্য, অ্যান্ড লেফট হোল্ডিং দ্য সোর্ড, এবং লেফট মানে এখানে লেফট হ্যান্ডের কথা বলা হচ্ছে, তাহলে বা হাতটা হোল্ডিং করে রয়েছে, ধরে রয়েছে কি, সোর্ড মানে তরোয়াল ধরে রয়েছে। হার কার্স ইজ ব্লেসিং, তার অভিশাপটা হচ্ছে কি আমাদের কাছে ব্লেসিং মানে আশীর্বাদ। উড বি দ্য সাডেন এক্সক্লেমেশন দ্যাট এন্ডেড আ লং রিভার, মানে তিনি যে মাকে নিয়ে যে বিভিন্ন এরকম কথা বলতেন হঠাৎই, সেই মানে কথাগুলো শেষ হতো, এন্ডেড হতো লং রিভার, এই যে রিভারি মানে বলা হচ্ছে দিবা স্বপ্নকে, তাহলে একটা মানে মনে হলো তিনি হঠাৎ করেই দিনের বেলা একটু হয়তো ঘুমিয়ে পড়েছেন, ঘুমের ঘরেই হয়তো বললেন, হঠাৎ বলছেন, তো তার এই হঠাৎ বলাটাকেই তিনি বলছেন যে হঠাৎ তিনি এরকমভাবে মা সম্বন্ধে বলতেন যে মায়ের ডান হাত আশীর্বাদ, বা হাতে খড়গ ধরে আছে, হঠাৎ এক্সপ্লেনেশন, মানে অনেকটা দিবা স্বপ্নের মতো, মানে একটা স্বপ্নের ঘরে কেউ একটা কিছু বললে যেরকম তার কথাটা শেষ হতো, স্বামীজির কথাটাও ঠিক এরকমভাবেই এন্ড হতো। অর বিকামিং হাফ লিরিক, মানে হাফ লিরিক মানে অর্ধ গীতি কাব্যময়, দেখো আমি কিছু ওয়ার্ডের বেঙ্গলি মিনিং লিখে রেখেছি, এগুলো তোমরা তোমাদের টেক্সটেই কিন্তু বেঙ্গলি মিনিংগুলো লিখে নেবে যাতে রিডিংটা পড়তে পারো, ঠিক আছে, এভাবে রিডিং পড়ো তোমরা, এমসিকিউ পারবে, সবই পারবে, যদি এরকমভাবে জাস্ট একটু জিনিসটা বুঝে নাও তাহলেই পারবে। অর বিকামিং হাফ লিরিক ইন দ্য ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং, দেখো কি বলা হচ্ছে, মানে মানে অর্ধ গীতিকাব্যের মতো তিনি কখনো আর কি বলে উঠতেন, ঠিক আছে, ইন দ্য ইন্টেন্সিটি মানে যার একটা তীব্রতা থাকতো, মানে অফ হিজ ফিলিংস, তার ফিলিংসে একটা তীব্রতা থাকতো, মানে তিনি যখন মা সম্বন্ধে কিছু একটা বলতেন সেটা ভেতরে একটা আলাদাই তীব্রতার সাথে তিনি বলতেন, এবং অর্ধ গীতিকাব্যের মতো করে, মানে ছন্দে একটা কিছু একটা বলে দিল, যেটা মানুষ শুনলেই ফট করে বুঝে যাবে এমনটা নয়, তাকে ওটাকে নিয়ে ভাবতে হবে, ঠিক ওই রকম তিনি বলতেন। ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ হার ওন ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালী, কি বলা হচ্ছে দেখো,
যে ডিপ ইন দ্য হার্টস অফ হার ওন, মানে হৃদয়ের অন্তঃকোণে। কার হৃদয়ের অন্তঃকোণে? এখানে বলা হচ্ছে ভক্তের হৃদয়ের অন্তঃকোণে ফ্ল্যাশেস করে, ফ্ল্যাশেস মানে ঝলসে ওঠে। কি ঝলসে ওঠে? দ্য ব্লাড, রক্ত, রেড নাইফ অফ কালী, মানে মা কালীর রক্ত রঞ্জিত খড়গ, মানে ঠিক আছে, লাল কালারের খড়গ মানে রক্তরঞ্জিত, সেই রকম একটা লাল কালারের খড়গ মা কালীর মানে ঝলসে উঠছে আর কি। ঠিক আছে, এটা কিন্তু মানে ভক্তের হৃদয়ের অন্তঃকোণে এই জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে। মানে যে ভক্ত মা কালীর পুজো করছে তার মানে হৃদয়ের মধ্যে কিন্তু মা কালীর একটা ভাব রয়েছে, এবং সেই হৃদয়টা যদি দেখা যায় মা কালীর এইরকম একটা রূপ, যে রক্তরঞ্জিত মায়ের একটা রূপ, খড়গধারিণী রক্তরঞ্জিত মা সেই ভক্তের হৃদয়ে রয়েছে বলেই সেই ভক্ত মায়ের প্রতি ভীষণভাবে মানে আধ্যাত্মিকভাবে আলাদাই একটা ফিলিংস তার মধ্যে কাজ করছে, মায়ের পুজো অর্চনা করছে। তো স্বামীজি কিন্তু এই সময় আমাদেরকে বলতেন, worshippers of the mother are they from their birth in her incarnation of the sword. sword হচ্ছে তরোয়াল। তো এখানে বলা হচ্ছে এরাই হচ্ছে মায়ের সেই খড়গধারিণী রূপের পূজারী, এরাই হচ্ছে সেই খড়গধারিণী মায়ের মানে আসল পূজারী। From him was gathered in such moments as this almost every line and syllable of a certain sort, সাম, এখানে পিটা সাইলেন্স হবে, হ্যাঁ, সাম কল দ্য ভয়েস অফ দ্য মাদার হুইচ আই রোট অ্যান্ড পাবলিশড অ্যাবাউট দিস টাইম, মানে ওই সময় আমি যে পাবলিশ করেছিলাম স্তোত্র, মায়ের যে স্তোত্র আমি পাবলিশ করেছিলাম সেগুলো কিন্তু সমস্তই আর কি তার মুখনিসৃত কথা, সেগুলোই কিন্তু আমি আমার এই স্তোত্রের মধ্যে ইন করেছিলাম। আই ওরশিপ দ্য টেরিবেল, আমি ভয়ঙ্কর রূপেরই কিন্তু উপাসক বা পূজারী, স্বামীজি বলছেন। হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, তিনি মানে কন্টিনিউয়াসলি এটাই তিনি বলতেন, অ্যান্ড ওয়ান্স, এবং একদা, ইট ইজ মিস্টেক টু হোল্ড দ্যাট উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ। দেখো এখানটা কি বলছে, যে আমি ভয়ঙ্কর রূপেরই পূজারী, স্বামীজি বলছেন, এবং তিনি প্রায়শই বলতেন যে সব মানুষ, এই যে ইট ইজ মিস্টেক এটা ভুল হবে, টু হোল্ড দ্যাট দ্য উইথ অল মেন প্লেজার, প্লেজার মানে আনন্দ, সমস্ত মানুষ যে শুধু আনন্দই খোঁজে, মানে সমস্ত মানুষের মোটিভ যে শুধু আনন্দ খোঁজা, এই জিনিসটা যদি ভাবো তাহলে এই ভাবনাটা ভুল হবে। তিনি মাঝে মধ্যে এই কথা বলতেন, মানে সব মানুষ যে শুধু সুখী খোঁজে এমনটা নয়। কোয়াইট অ্যাজ মেনি আর বর্ন টু সিক আফটার পেইন, মানে এমন অনেকে আছে যারা কিন্তু দুঃখ মানে খোঁজে, দুঃখের খোঁজ কিন্তু করে, দুঃখেতেই তারা সুখ ফিল করে, দুঃখ তারা খোঁজে। লেটাস ওরশিপ, চলো আমরা ওরশিপ করি মানে পুজো করি, দ্য টেরার, মানে টেরার মানে ভয়, ফর ইটস ওন সেক, মানে ভয়ঙ্করী মায়ের জন্যই তার ভয়ঙ্কর রূপের পুজো করি। ঠিক আছে, তো চলো আমরা এটা করি, এরকমভাবে তিনি বলছেন।